ভাব তরঙ্গ লেখনীতে বেলা শেখ পর্ব সংখ্যা 17। অর্ণব হুট করেই মাকে ছেড়ে বিছানা থেকে নামলো, মেঝেতে বসে মায়ের পা দুটো বুকে জড়িয়ে হু করে কেঁদে ওঠে। অস্পষ্ট শব্দমালা জুড়ে বলে, আম্মু ভোর অনেক সরি, আর হবে না, প্লিজ কথা বলো আমার সাথে। তুমি কথা না বললে আমার কিছু ভালো লাগে না, প্লিজ আম্মু প্লিজ। তুমি এভাবে বললে আমি তো মরেই যাব। অরুণ সরকার ফোনে কথা বলতে বলতে বেখেয়ালিভাবে রুমে প্রবেশ করে। ঘরের পরিস্থিতি দেখে সে কয়েক মুহূর্তের জন্য নির্বাক হয়ে গেল। ফোনের অভ্যাসের ব্যক্তি হেলো হেলো করেই যাচ্ছে, অরুণের কোনো জবাব নেই। এক সময় সংযোগ বিচ্ছিন্ন হয়। অরুণ সরকার ধীর পায়ে এগিয়ে যায় মা ছেলের দিকে। অরুণাব তখনও মায়ের পা বুকে জড়িয়ে বাচ্চাদের মতো কেঁদেই যাচ্ছে, বারবার ক্ষমা চাইছে। পাতার স্নেহমাখা হাত চুলের ভাঁজে ভাঁজে সে নরম গলায় বলল, ভোর কেঁদো না, পা ছাড়ো আমার। আই এম সরি, আই এম সো সরি। আমাকে মারো, কাটো, বকো, কিন্তু এভাবে মুখ ফিরিয়ে নিও না। আমি তোমার আদরের ভোর সোনা, তাই না? আর হবে না, প্রমিস। আমার কাছে তুমি সব, শুধু তুমি আর তুমি। তুমি হলে আমার আর কিচ্ছুই চাই না, বাবাকেও না। অর্ণব মুখ তুলে তাকালো ক্ষণ, অশ্রুসিক্ত নয়নের চেয়ে দৃঢ়তার সাথে জবাব দিল, না, আমাকে তোমার মতো কেউ ভালোবাসেনি মা, আব্বুও না। পাতা দৃষ্টি তুলে অরুণ সরকারের দিকে তাকালো, ভেবেছিল লোকটা প্রতিবাদ করবে, কিন্তু সে চুপটি করে রইল। পাতা দৃষ্টি হটিয়ে অর্ণবের মুখ পানে চাইল, সিক্ত গাল দুটো মুছে দিয়ে বলল, কেঁদো না ভর্সনা। অর্ণব পা ছেড়ে মায়ের হাতের স্পৃষ্টে ঘন ঘন চুমু খেলো, তারপর গলা জড়িয়ে আবারও কান্নায় ভেঙে পড়ে। পাতা তার পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বলল। অর্ণবের কান্নার গতি কমে আসলে পাতা বলল, তোমার বাবা বলেছে 1.5 কি 3 বছরে ছিলে তুমি, তখন উনাদের ডিভোর্স হয়। মায়ের চেহারাটাও মনে থাকার কথা না, সেখানে আমি কি তোমার মা হয়ে উঠতে পারিনি? অর্ণব আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল মাকে, ভাঙা স্বরে বলল, আমার ওই মহিলার সাথে যোগাযোগ ছিল না। আমি ফুপ্পিকে প্রশ্ন করেছিলাম, বাকি সবার মতো আমার মা কেন আমার সাথে থাকে না। ফুপ্পি উত্তরে বলেছিল, মা বাবার সাথে রাগ করে চলে গেছে, তবে আমি যদি মায়ের রাগ ভাঙাতে পারি, মা আবারও আমাদের সাথে থাকবে। তাই আমি ফুপ্পির ফোন দিয়ে রাগ ভাঙানোর চেষ্টা করতাম। আব্বু না থাকলে রোজ কথা বলতাম, তিনিও আমার সঙ্গে কথা বলতেন ঘন্টার পর ঘন্টা। তারপর কি হলো যেন, উনি আমার সঙ্গে আগের মতো কথা বলতেন না, বিরক্ত হচ্ছিলেন। পরে ফুপ্পি বলছিল উনি আর আমাদের সাথে আসবে না। আমি খুব কেঁদেছিলাম, তারপরও ওনাকে ফোন করতাম, কথা বলতাম। তারপর তুমি আমার আম্মু হলে। আমি অনেক খুশি হয়েছিলাম সেদিন, বাকিদের মতো আমারও আম্মু আছে, আর সে আমাকে খুব 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 ভালোবাসে। ভালোবাসলেও নারীর টান তো অন্য কারো সাথে। অরুণাব কিছু সময় চুপ থেকে বলল, আমি শুধু উনাকে বোঝাতে চাইতাম আমার আম্মু আছে। উনি আমাকে ভালো না বাসলেও আমার আম্মু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমাকে অনেক আদর করে। আমি বুঝতে পারিনি আমার বোকামি তোমার মন খারাপের কারণ হবে। অরুণাবের ছেলে মানুষই গলা। পাতা হেসে বলল, বাপের মতো মন ভোলানো কথা শিখেছ। ও পাতা অরুণের চোখাচোখি হয়। পাতা নজর সরালেও অরুণ সরকার শান্ত চোখে চেয়ে রয়। হোয়াট হ্যাপেন্ড, পাপা মাম্মা ব্রো? অর্ণিতা দরজা খোলা পেয়ে ঘরে এসে ঘরের থমথমে অবস্থা দেখে ভ্রু কুঁচকে একে একে সবাইকে ডাকে, কারো কোনো হেলদোল নেই। সে বাবার পাশ ঘেঁষে দাঁড়ায়, ধীর কণ্ঠে জানতে চাইল, হোয়াই দে আর ক্রাইং পাপা, ইজ দ্যাট এভরিথিং ওকে? অরুণ সরকার মেয়ের দিকে তাকালো, শুধু কিছু বলল না। অর্ণিতা ঘাড় উঁচালো, তারপর যেমন এসেছিল তেমনই চলে গেল। ইগোর স্কেলে সে বাপের 2 কাঠি উপরে। পাতা অর্ণবের ভেজা মুখখানি আঁচলে মুছিয়ে দিল, কপালে ঠোঁট চেপে ধরে বলল, কেঁদো না বাচ্চা, আমার একটু অভিমান হয়েছিল, তবে আর নেই। অরুণাব মায়ের চোখে চোখ রাখে, সে বুঝতে পারে অভিমানের পাল্লা এখনো ভারী, শুধু বুঝতে দিচ্ছে না। সে চোখে চোখ রেখে বলে, ওই মহিলার মুখ দেখার আগে যেন আমার মরণ হয়ে যায়, চাপড়ে পিঠ লাল করে দেব, এসব কেমন কথাবার্তা? অরুণ সরকার পাশ থেকে ধমকে ওঠে। অরুণাব সেই ধমক গ্রাহ্য করে না। পাতা করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে অরুণাবের দিকে, ফর্সা মুখটা কান্নার ফলে লাল কৃষ্ণচূড়া হয়ে আছে। সে শান্ত স্বরে বলল, এইসব কথা আরেকবার মুখে আনলে কানের নিচে বাজাবো। তুমি ছোট বাচ্চা তো নও, ভালো মন্দ বুঝ তোমার আছে। তোমার যদি তার সঙ্গে দেখা করা, কথা বলা ভালো লাগে তুমি করতে পারো, আমার তরফ থেকে কোনো বাধা বিপত্তি পাবে না। আম্মু। অরুণাব কিছু বলতে চাইলেও পাতা বলতে দেয় না, মাথায় হাত রেখে বলে,
তুমি অনেক বড় ক্রিকেটার হও, তারপর লাল টুকটুকে বউ আনবো ঘরে, নাতি নাতনির মুখ দেখব, তারপর চিরতরে চোখ বুজে নিব। অর্ণব শেষ তিক্ত কথাটা অনেক কষ্টে হজম করে। মা বাবা ছাড়া সে কিছুই কল্পনা করতে পারে না। সে প্রসঙ্গ বদলে বলল, আমার সঙ্গে কথা বলো। কার সাথে বলছি? অর্ণব হেসে দিল, হাসলো পাতাও। অর্ণব নাক চেপে ধরে বলল, তোমার নাক থেকে সর্দি বেরোলো না? অর্ণব লজ্জা পায়, টি শার্টের হাতায় নাক ডলে। পাতা নাক কুঁচকে নিয়ে বলে, যাও চোখে মুখে পানি ছিটিয়ে দাও। কেঁদে চোখ মুখের কি হাল! একটু পরে বলবে, আম্মু মাথা ব্যথা করছে, টিপে দাও। অর্ণব হেসে ফেলল, আম্মু তোমাকে সবসময় হাসি খুশি থাকতে হবে। তুমি হাসলে আমার গোটা পরিবার হাসে। আমার হাসি খুশি থাকা তো তোমাদের উপর নির্ভর করে। তোমরা আমাকে ভালো রাখলে আমি হাসি খুশি, খারাপ রাখলে তা মন খারাপই হবে। অনেক হলো, যাও ফ্রেশ হয়ে নাও। অর্ণব কতক্ষণ তাকিয়ে থাকলো মায়ের দিকে। কবে শেষ হবে এই অভিমানের ঝুড়ি? সে ফোঁস করে শ্বাস ফেলে মায়ের মুখটা আজলায় ভরে কপালে চুমু দিয়ে বলল, ফোর লাভস ইউ সো মাচ মাই সুইট আম্মু। অর্ণব চলে গেলে অরুণ সরকার সোজা দরজা চাপিয়ে এগিয়ে আসে। গায়ের ব্লেজার খুলতে খুলতে টেনে টেনে বলে, এই যে পা জড়িয়ে হাউমাউ করে কেঁদে, আমিও কি ক্ষমা টমা পেতে পারি? পাতা মুখ ফিরিয়ে চোখের জল মুছে নেয়, নাক টেলে বলে, ভেবে দেখতে পারি। অরুণ সরকার শু খুলে তাকে সাজিয়ে রাখে। টায়ের নট ঢিলে করতে করতে পাতার পায়ের কাছে মেঝেতে বসে পড়ল। কালো পাড়ের দারুচিনি শাড়ির আঁচলে নূপুর পরা ফর্সা পা। অরুণ সরকার পা জোড়া দুটো আঁকড়ে ধরে, বেলুনের মতো ফোলা বৃদ্ধাঙ্গুল দয়ে দাঁত দিয়ে কামড় দেয়। পাতা পা ছিনিয়ে নিতে চাইলে অরুণ সরকার পা দয় বুকে চেপে ধরে। পাতার হাঁটুতে থুতনি ঠেকিয়ে চোখে চোখ রেখে ভরাট স্বরে বলল, ইওর হাইনেস প্লিজ ফরগিভ মি, প্লিজ টক টু মি, আই অ্যাম অলসো লাভ ইউ, না জান। স্টাডি রুম থেকে কোলাহল ভেসে আসছে। কোলাহলে বিরক্ত হয়ে আনিকা দু হাতে কান চেপে বিরক্তের সাথে শ্বাস ছাড়ে। তার চেঁচানোতে কোলাহল থামে, তবে তা খুবই অল্প সময়ের জন্য। আবার যেমন তেমনই। আনিকা ধপাস করে মেঝেতে বসে পড়ে। অর্ণব হেসে ফেলল, তার মাথায় চাটা মেরে বলল, নিজে ডান্সের ডিটাও জানিস না, আবার আমাদের উপর চেঁচাচ্ছিস, লজ্জা করে না তোর? আনিকা উঠে দাঁড়ালো, ধুম করে অর্ণবের পিঠে কিল বসিয়ে বলে, আমি বলিনি আমি ডান্স পারি, তবে মনিটরে দেখানো সিম্পল একটা স্টেপ করার মতো ক্ষমতা আছে আমার। তোদের তো তাও নেই, হাত পা ছোড়াছুড়ি আর কি পারিস তোরা? মোহন এগিয়ে এসে বন্ধুর কাঁধে কোনোই ঠেকিয়ে বলে, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য বয়েজ পাওয়ার। আমরা নাগিন ডান্সে মশহুর। আন্ডার 19-এর সুপার 4-এ শ্রীলঙ্কাকে হারিয়ে আমরা সবাই নাগিন ডান্স দিয়েছিলাম, রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। দেখোনি ভিডিও? আমি ওসব ফালতু জিনিস দেখি না। তা দেখবে কেন? তোমরা তো দেখবে। এক নাম্বার তুঝে কাম্বার, হাই রে তাল সিকি সিকি, হাই কিতনি সুন্দর তুঝে টিম্পল। হে ভাই, জিতছেন জিতছেন। কাকের গলায় শুধু গেয়েই না, নেচেও দেখালো মোহনলাল। তার নাচ গানে সবাই হাসিতে ফেটে পড়ে। অর্ণবও হাসে, তবে আনিকার রাগী চাহনিতে বন্ধুকে থামাতে বাধ্য হয়। আনিকা রাগ দেখিয়ে কাউচে বসে পড়ল। শেখাবে না ডান্স, যা পারুক করুক। রূপক হাই হাই করে বলল, আপু বসলে কেন? জলদি স্টেপ ধরিয়ে দাও, সময় তো নেই, শেখার পর প্র্যাকটিসও করতে হবে। আমি পারবো না। যে বেশি লাফাচ্ছে তাকে বল। বলেই আনিকা আর চোখে মোহনের দিকে তাকালো। মোহন ক্লোজ আপ হাসি দিয়ে বলল, তোমরা চাইলে আমি শেখাতে পারি। অ্যাকচুয়ালি ক্রিকেটে আমাদের একটা ভাইরাল স্টেপ আছে, খুবই সিম্পল, যে কেউ পারবে। দাঁড়াও আমি 10 সেকেন্ডে শিখিয়ে দিচ্ছি। দু হাতে নাগিনের মতো ফোনা তুলবে, দেন চোখ বড় বড় করে জিভ বের করে কোমর একরকম হিপ আপ করবে। আন্ডারস্ট্যান্ড? রূপক মাথা দোলালো। মোহন 1 2 3 কাউন্ট করে নাচে আর উঁচু গলায় গান গায়, মে নাগিন নাগিন। রূপকও দাঁত কেলিয়ে তাকে অনুসরণ করে। অর্ণবের দিকে তাকিয়ে বলে, হে ব্রো, তুমিও আসো না, বেশ মজা কিন্তু। আমরা অরুর বার্থডেতে এই স্টেপ করি, কি বলো? অর্ণব তার মাথায় চাটা মেরে বলে, অডিয়েন্স পচা টমেটো ডিম ছুঁড়ে মারবে। তাহলে কি করব? ডান্স পারফরমেন্স বাদ দিই, তবে গানের ব্যবস্থা করা যায় না? আমি কিন্তু সুন্দর গান গাইতে পারি। অর্ণব ভেবে দেখলো, আইডিয়া মন্দ নহে, কিন্তু গাইবে কে? সে রূপকের দিকে তাকিয়ে বলল, গিয়ে দেখা তো একটা। রূপককে সে গলা পরিষ্কার করে নিল। এক কানে হাত চেপে চোখ দুটো বন্ধ করে এমন ভাব তুলল যেন অত্যাধিক কোনো গান গাইবে, কিন্তু মুখ দিয়ে বেরোলো, কচুবনে হেগে দিল কালো কুকুরে, ও কচুবনে হেগে দিল কালো কুকুরে, খগেনের মা বাড়ি দিল ঠেকির মুগুরে। আনিকা রেগে গিয়ে পায়ের স্যান্ডেল ছুঁড়ে মারল রূপকের মুখ বরাবর।
মোহন হাসতে হাসতে মেঝেতে পা ছড়িয়ে বসে পড়েছে। নয়ন একপাশে দাঁড়িয়ে মুখে হাত চেপে হাসে। অর্ণব মুখে প্লাস্টিক হাসি ফুটিয়ে বলল, ওয়াও, ভেরি নাইস। মনে হলো বহু বছর পর ক্লাসিক্যাল সঙ্গীত টাইপ কিছু শুনলাম। কি সুন্দর সঙ্গীত। তুই লিখছিস বুঝি? হাসান রাজাও ফেল। তাদের বচনায় রূপক মুখ বাঁকিয়ে বলে, হয়েছে হয়েছে, এটা অনেক ভাইরাল একটা গান। তোমরা শুনোনি? অরুণাব মাথা নাড়ালো, শুনেনি। রূপক ফোন বের করে তাকে দেখাতে লাগলো। মোহনও উঠে এসে দেখে। আনিকা বিরক্ত হয়ে স্টাডি রুম ছাড়ার জন্য পা বাড়ালো। অরুণাব দু হাত মেলে তার সামনে বাধা হয়ে দাঁড়ালো। প্লিজ আনিপুরি, যাস না। তুই স্টেপ কর, আমরা সবাই শিখে নিচ্ছি। আমি নিজেই পারি না, তোমাদের কি শেখাবো? ওরুকেই ডাকো, ও সুন্দর শিখিয়ে দেবে। আনিকার কথায় চুপ থাকা নয়ন বলল, বাহ রে, ওর বার্থডে পার্টির সারপ্রাইজ ডান্স ওর থেকেই শিখবো, তাহলে তো মজাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নয়ন ঠিক বলছে। আচ্ছা, আমরা এই গানটা বাদে অন্য কোনো গান চুজ করি। এটা কেমন সেকেলে সেকেলে, হিপ হপ অর বলিউড? রূপক চট করে বলল। অর্ণব ঘোর বিরোধিতা করে বলে, গান এটাই ফিক্সড। আনিকা তার কথায় গুরুত্ব না দিয়ে রূপককে বলে, বলিউড বেটার। গান কোনটা ভালো হবে? সালামে ইশক? নো। ও তো পাল মে খুশ হে, পাল মে খফা, বাদলে ও রং হায় ঘাড়ি। রূপকের গলা সত্যি সুরেলা, বেশ শোনায়। আনিকা খুশি মনে বলল, ফাটাফাটি, এটাই লক করলাম তাহলে। অরুর সাথে গানটা শ্যুট করে। বলেই আনিকা খুশি মনে এই গানের ডান্স স্টেপ খুঁজতে ল্যাপটপ কোলে নিয়ে আবারও কাগজে বসলো। আর কারো কিছু করার নেই, তারা এবেলা ধুমিয়ে স্টেপগুলো মুখস্থ করে প্র্যাকটিস করে। শুরুতে তালে তাল না মিললেও অনেকবার প্র্যাকটিসের পর চলার মতো পারফরমেন্স রেডি। অরুণ সরকার আর আরিয়ান সরকারের একমাত্র আদরের বোন আদুরি সরকার, দুই ভাইয়েরই লাডলি। পাতার বড় ভাই লুবমানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পারিবারিকভাবে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়েছিল এককালে। বছর কয়েক সংসারও করে, তারপর একদিন বিচ্ছেদ হানাতেই দোরগোড়ায়। দোষ দুপক্ষেরই ছিল, কিন্তু মানুষ মাত্রই বিচিত্র প্রাণী। তারা নিজেদের দোষ স্বীকার করতে নারাজ, অন্যের কাঁধে দোষ ঠেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আদুরি লুব তাদেরই একজন। যখন দুটো সম্পর্ক একসাথে জুড়ে থাকে আর একটা সম্পর্ক ভেঙে যায়, খুব সাধারণভাবেই অপর সম্পর্কের ওপর প্রভাব পড়ে। আদুরি লুবমান সম্পর্কে বিচ্ছেদের কারণে পাতা অরুণ সম্পর্কে প্রভাব না ফেললেও পাতার সাথে তার বাপের বাড়ি এবং আদুরির সম্পর্কে ফাটল ধরে আছে। আদুরির স্বামী বাংলাদেশি হলেও চাকরির সূত্রে নিউ জার্সিতে বসবাস। আদুরিও সেখানেই থাকে। বছরে অন্তত এক দুবার ঘুরে যায় দেশে। কিছুদিন আগেই সে 5 বছরের ছেলে আরাফকে নিয়ে বাংলাদেশে এসেছে। এতদিন শ্বশুরবাড়িতেই ছিল। বড় ভাই ও ছোট ভাইয়ের ফোনে আজ বিকেলে সে বাপের ভিটায় হাজির। ড্রয়িং রুমে বসা রুবিকে দেখেই জড়িয়ে ধরে, মৃদু স্বরে চেঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। কুশলাদি বিনিময়ে ব্যস্ত হয়ে পড়ে। একসময় পাশে বসা পাতাকে খেয়াল করে বলল, কেমন আছে বড় ভাবি? পাতার অস্বস্তি বাড়ে, জবাব দিতে একটু দেরি হয়। ততক্ষণে আদুরি আবারও রুবির সাথে আলাপ শুরু করে দিয়েছে। পাতা অপমানিত বোধ করল। সে কিছু না বলে হনহনিয়ে চলে যায়। তার প্রস্থানেও রুবি আদুরির আলাপন বিঘ্নিত হয় না। অরুণিতা সদূরে বেতের মোড়ায় বসে এতক্ষণ সবটাই লক্ষ্য করছিল। কোলে ল্যাপটপ রেখে গলায় হেডফোন পুনরায় কানে তুলে নেয়। কফির মগ হাতে এগিয়ে যায় ড্রয়িং রুমের দিকে। আদুরি অরুণিতাকে দেখে হাস্যোজ্জ্বল মুখে বলে, আরে আমাদের অরু যে, কত বড় হয়েছিস, দুদিন পর মনে হবে তুই ভোরের বড় বোন। অরুণিতা গম্ভীর মুখে এগিয়ে গিয়ে সিঙ্গেল সোফায় বসে সেন্টার টেবিলে পা তুলে দিল। রিমোট হাতে টিভিটাও অন করলো। ওদিকে ভাতিজির এহেন আচরণে রুবি আদুরি দুজনে মুখ। রুবি উঠে এসে অরুণিতার হেডফোন খুলে নিয়ে খানিকটা শাসনের সুরে বলল, অরু, এ কেমন অভদ্রতা? ফুপ্পি এসেছে দেখিসনি? অরুণিতা অনাগ্রহ ভরা চোখে তাকালো ফুপুর দিকে। ঠোঁট চোখা করে বলল, হ্যালো। তারপর আবারও টিভির পর্দায় চলা টম অ্যান্ড জেরির মারামারিতে ডুবে গেল। আশেপাশে কি হচ্ছে দেখার সময় নেই। ভাতিজির এরূপ আচরণে আদুরি কষ্ট পায়। থমথমে মুহূর্তে হঠাৎ প্রহরের আগমন ঘটে। সে ফুপির আগমনের চেয়ে আরাফের আগমনে বেশি খুশি। খেলার একজন মানুষ পাওয়া গেল। সে খুশিতে গদগদ হয়ে আরাফকে জড়িয়ে ধরতে নেয়। কোত্থেকে অরুণিতা এসে খপ করে বাহু চেপে ধরে। এক প্রকার টানতে টানতে নিয়ে যায় দোতলায়। প্রহর ফেলফেল করে তাকিয়ে বলে, আপনি, তোমার রং পেন্সিল নেইনি, তোমার কুকিজও লুকিয়ে খাইনি, তোমার মেকআপ বক্স দিয়ে আমার পুতুল বউটাকে সাজিয়ে দেই নাই, শুধু ওই টেডিটাকে একটা চুমু দিয়েছি। ও কি তোমাকে বলে দিয়েছে? হ্যাঁ।
প্রহরের মুখটা ভোঁতা হয়ে আসে। শয়তান টেডি, সে কত করে বলল আপনিকে যেন বলিও না। মুখ বন্ধ রাখতে চকলেটও দিয়েছিল, তাও বলে দিল আরাফের সাথে একদম মিশবে না, আর ফুপ্পির সাথেও কথা বলবে না। কিছু দিলে নেবেও না, বুঝেছো লাভ? কেন, ফুপ্পি কি তোমাকে কষ্ট দিয়েছে? আর আরাফও? হ্যাঁ, তবে আমাকে না, তোমার আদরের মাম্মামকে। তাই আমার কথা যেন মনে থাকে। প্রহরের মুখে নিকষ কালো আধার নামে। ফুপ্পি তো তাকে অনেক আদর করে, তাহলে আম্মুকে কেন কষ্ট দিল? অপরদিকে আদরের ভাতিজির এহেন আচরণে আদরি যতটা অপমান বোধ করলো তার থেকে বেশি কষ্ট পায়। কষ্টে তো চোখ ভিজে ওঠে। সে ছোট ভাইয়ের কাছে নালিশ করে। আরিয়ান সরকার সব শুনে ভাতিজিকে ডেকে পাঠালো। অর্ণিতা আসে। চাচু ডেকেছিলে? হ্যাঁ, আসো, তোমার নামে নালিশ এসেছে। অর্ণিতা গিয়ে চাচুর পাশে দাঁড়ালো। ক্রন্দনরত ফুপির দিকে এক পলক দেখে নিয়ে চাচুর উদ্দেশ্যে বলল, কে করলো নালিশ? আরিয়ান অর্ণিতার হাত ধরে নিজের পাশে বসায় স্নেহের স্বরে বলে, আমাদের অরুর মতো মেয়ে হয় না, রূপে গুণে সব দিক দিয়েই মিস পারফেক্ট। টক টু দ্য পয়েন্ট। অর্ণিতার কাটকাট গলা। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে জানতে চাইল, তোমার ফুপির সাথে কথা বলনি কেন? সে তোমাদের কত ভালোবাসে, বোঝাতে হবে তোমাদের। দেখো, কথা বলনি বলে কেঁদে মেকআপ নষ্ট করে ফেলেছে। এসেই হাউমাউ করে কেঁদে বলছে, ছোট ভাইয়া অরু আমার সাথে কথা বলছে না। অর্ণিতা আদুরির দিকে তাকিয়ে সম্বোধনহীন সুরে বলে, কথা বলিনি? আদুরি ভাইয়ের দিকে তাকিয়ে ক্রন্দনরত সুরে বলে, দেখলে ভাইয়া? আরিয়ান অর্ণিতার দিকে তাকিয়ে হতাশ সুরে ডাকে, অরু, এনি প্রবলেম? অর্ণিতার ভাবলেশীন গলায় আরিয়ান কি বলবে ভেবে পায় না। ভাতিজি তার ভাইয়ের কোনো অংশে কম না, দু কাঠি উপরেই ধরা যায়। সে জানতে চাইল, সেটাই তো, কি প্রবলেম চাচুটার? প্রবলেম সৎ এবং আপনের। সে আমার পাপার সৎ বোন। অর্ণিতা, বিহেভ ইউর সেলফ। আরিয়ান শাসনের শুনে থমকায়। অর্ণিতা মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলে, I am behaving well. Papa says you should treat people the way they treat us. Talking to her stepbrother's wife, she feels awkward. Then why should I be so close with my step aunt? অরু, আদুরি ধমকায় অর্ণিতাকে। অর্ণিতা তাকে গ্রাহ্য করে না, চাচাকে বলে, মাম্মাম ওখানে বসেছিল, উনি তাকে ইগনোর করে চাচিমণির সঙ্গে কথা বলছিল। গলায় লাগছিল, হাউ কুড আই টলারেট অল অফ দিস। ঘরে কয়েক সেকেন্ডের জন্য নীরবতা বিরাজ করলো। আরিয়ান বোঝানোর চেষ্টা করে বলল, অরু, সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল। তুমি তো জানোই তোমার মামার সঙ্গে আদুরির একটা সম্পর্ক ছিল, তারপর ডিভোর্স। এখানে অনেক কথা আছে, তুমি ছোট মানুষ। হোয়াট কাইন্ড অফ কথা? চাচু, তারা রিলেশনে জড়ানোর আগে পাপা বা মামামের পারমিশন নিয়েছিল কি? একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে, বনিবনা হয়নি, আলাদা হয়ে গেছে, নর্মাল বিষয়। কিন্তু এখানে মামামের কী দোষ? তোমার বোন মামুর উপর কেস করতে চেয়েছিল, পাপা কেস করতে দেয়নি, তাই পাপা শ্বশুরবাড়ির লোকের হয়ে গেল। এসবের ভিড়ে মামাম তার বাপের বাড়ি যায় না কত বছর হয়ে গেল। সেসব কারো চোখে পড়ে না, না? অর্ণিতা অনেকটা ধৈর্য সহকারে ধীর গলায় সবটা বলে গেল। আরিয়ানের মনে হলো কথাগুলো অরুণ ভাই বলছে। সে বোনের দিকে তাকায়, আদরীয় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আমি বড় ভাবির সাথে কথা বলি না। আমি যে কথা বলতে চাই, বরং উনি গা বাঁচিয়ে চলে। আর ও ছোট মানুষ, ছোটদের মতোই থাকবে, বড়দের মধ্যে কথা বলবে কেন? আমি বড়দের মধ্যে কথা বলতে চাইও নি, নালিশ দেওয়া হয়েছিল, তাই আমি আমার সাইড ক্লিয়ার করলাম, এতটুকুই। অর্ণিতা এবার হালকা অনুভব করে, ভেতরটা এতক্ষণ জ্বলছিল দাউ দাউ করে। অরুণ সরকার রান্নাঘরে ব্যস্ত ছিল, গায়ে সাদা অ্যাপ্রন, হাতে গ্লাভস। ওভেন থেকে কেকটা বের করে ক্যাবিনেটে রাখে। কাল মেয়ের বার্থডে, তাই প্রতি বছরের মতো নিজ হাতে কেক বানাচ্ছে। হঠাৎ পাতাকে হনহনিয়ে রান্নাঘরে ঢুকতে দেখা গেল। অরুণ কোনা চোখে তার চিন্তিত মুখ পানে তাকালো। মহিলা তার সাথে কথা বলে না, দু একটা শব্দ যা উচ্চারণ করে সেগুলো কথার কাতারে পড়ে না। ভোরের বাবা, আরিয়ান ভাইয়ার স্টাডি রুমে ঘুরে আসেন তো, এক্ষুনি যান, ইটস ইমার্জেন্সি। কি হয়েছে? কি হবে? আপনার মেয়ে আপনার মতোই হয়েছে, বড়দের মুখের উপর যা নয় তাই বলবে, ম্যানার বলতে কিছুই নেই। আপনি এখনও দাঁড়িয়ে কেন? জলদি যেতে বললাম না। আরে আমি কাজ করছি তো, রাখুন আপনার কাজ, আগে মেয়েকে সামলান গিয়ে। ছোটদের মতো থাকবে, বড়দের ঝামেলায় পড়তে হবে কেন ওকে? আজ তো বেয়াদব হয়েছে, আজ ওর পিঠে লাঠি ভাঙবো আমি।
পাতার মুখটা রাগে লাল হয়ে আছে। অরুণের মাঝে সেরকম কোনো হেলদোল দেখা গেল না। সে এখনও ছুরি দিয়ে কেকের গায়ে ক্রিম লেপটে দিচ্ছে। পাতা রেগে বলে, কিছু বলছি আমি, যাবেন নাকি? আমি গিয়ে চুলের মুঠি ধরে টেনে আনবো। অরুণ শান্ত গলায় বলে উঠল, কি হয়েছে? না বললে কিভাবে যায়? ঘটনা কি? পাতা কিছু বলল না, শান্ত চোখে চাইল শুধু। চোখে জমা সকল রাগ পানিতে রূপান্তরিত হয়েছে। অরুণ সরকার ছুরি রেখে দেয় তৎক্ষণাৎ। অ্যাপ্রন খুলে রেখে রান্নাঘর ছাড়তে ছাড়তে বলে, আরে যাচ্ছি তো, এমন করে তাকালে তো ভয় করে। কেক খেয়ে ফেলো না যেন, ওখানেই থাকো। পাতা কেকের দিকে তাকায়, ছুরিটা হাতে নিয়ে কেকের দফা রফা করে ছাড়ে। এত রাগ লাগছে কেন? রাগটা কার উপর? আদুরি নাকি আদরের মেয়ের উপর? অরুণ দরজায় কড়া নেড়ে ভেতরে প্রবেশ করে ভাই বোনদের উদ্দেশ্যে ভদ্রসুলভ হেসে মেয়ের পাশে টুল টেনে বসে। আদুরির মুখোমুখি সে বোনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কখন এলি? আমি ফোন করলাম, বললি আসতে পারবি না। ছেলের শরীর ভালো নেই। আরাফকে রেখে এসেছিস নাকি আবার? হুম, সাথেই এনেছি। নিচে ভাবির কাছেই আছে। আমি আসতাম না, ছোট ভাইয়া ফোন দিয়ে বলল, তাই আর মানা করতে পারিনি। আদুরি কথায় অরুণ স্নান হাসলো। সে বড় ভাই ফোন করলো, মানা করতে পেরেছে, আর ছোট ভাইকে মানা করতে পারিনি। ভালো করেছিস। তা মুখটার এ হাল কেন? আদুরি আরিয়ানের দিকে তাকায়, অরুণও তাকায়। ওর দিকে তাকাচ্ছিস কেন? কি হয়েছে? ফুপ্পি ভাতিজি লেগেছে। আদুরি নাকি পাতাকে ইগনোর করেছে, তাই ওরও আদুরিকে ইগনোর করেছে। টিট ফর ট্যাট। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল। অরুণ সরকার মেয়ের দিকে তাকালো ক্ষণ। অর্ণিতা নিমিষে রেগে গেল। বলল, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আমার মামামের সাথে কথা বলবে না? আমি কেন তার সাথে কথা বলতে যাব? আদুরিও চুপ থাকলো না। ভাইয়া, আমি ভাবিকে জিজ্ঞাসা করেছিলাম, কেমন আছো ভাবি? ভাবি জবাব দেয়নি। এখানে অপমানটা কে করলো আগে? তারপরও আমি কিছু বলিনি। হয়তোবা অতীতে আমারও কিছু ভুল ছিল, কিন্তু আমার কথা হলো, ছোট মানুষ হয়ে বড়দের বিষয়ে কেন বলবে? কি কি বলেনি তোমার মেয়ে? এখানে সৎ আপনের প্রশ্ন আসবে কেন? জবাব দাও ভাইয়া। তুমি তোমার মেয়েকে নিশ্চয় শিখিয়েছ যে আমি ওদের সৎ ফুপ্পি, তাই তো ওরা বলে। আদুরি আস্তে কথা বল। আরিয়ান থমকে উঠে। আদুরি দমল না মোটেও। তেজস্বী স্বরে অরুণকে বলল, আমার ছেলেটা অসুস্থ। অসুস্থ ছেলেকেই টেনে এনেছি ভাতিজির বার্থডে বলে, কিন্তু ভাতিজির যা রূপ দেখলাম, আমার বাপের বাড়ি আসা আর শখ মিটে গেছে। সে অন্যদিকে মুখ ফিরিয়ে নীরব কান্নায় বুঁদ হয়। অরুণিতা চোখ উল্টিয়ে বিরক্ত প্রকাশ করে। যেসব মানুষ কেঁদে জিততে চায় তাদের অরুণিতা একটুও সহ্য করতে পারে না। ফুপ্পি তার অনেক পছন্দের ছিল, কিন্তু আজকের পর। অরুণ সরকার মেয়ের দিকে ফিরে তাকালো গম্ভীর মুখে। হুকুম দেয়, ফুপিকে সরি বলো। বলবো, তার আগে মামামকে সরি বলতে হবে। অর্ণিতার একরোখা জবাব। অরুণ আরেকটু কঠোর চিত্তে বলল, অর্ণিতা, সরি বলতে বললাম না? অর্ণিতা উঠে দাঁড়ালো, বাবার চোখে চোখ রেখে বলল, সে বলুক, দেন আমিও বলবো, না হলে প্রশ্নই আসে না। অরুণ সরকার মেয়ের গমনপথের দিকে তাকিয়ে রইল কতক্ষণ। আদুরি ফ্যাচফ্যাচে কান্না অব্যাহত রেখে বলল, আমি বাকি সব বাচ্চাদের থেকে ওরকে বেশি ভালোবাসি, কত স্নেহ করি। আর আজ সে আমার সাথে কতটা রুদলি কথা বলছে। কথাগুলো মিথ্যে নয়। অর্ণিতা ছোটবেলা থেকেই সবার চোখের মণি থেকেছে। তার দুষ্টু মিষ্টি আচরণে সে সবার প্রিয় ছিল। আরিয়ান বোনের কথার পৃষ্ঠে বলল, তুই শুধু ওর রুডনেস দেখলি। কেন রুড হলো সেটা দেখলি না আদুরি? পাতা তোর বড় ভাবি, তোর উচিত ছিল রুবির আগে তার গলায় পড়া, তার সাথে কুশল বিনিময় করা। তুই তাকে ইগনোর করে রুবির সাথে গপ্পে জুড়ে দিলি। রাগটা কি অস্বাভাবিক? আমি সবসময়ই বড় ভাবির সাথে কথা বলার চেষ্টা করেছি। ভাবি আমাকে দেখে গম্ভীর হয়ে যায়, ঠিকঠাক কথাও বলে না। যে কথা বলে না তার সাথে আমি কিসের গপ্প জুড়ে দিব? সে আমাকে ঘৃণা করে। তুই বলিস না, সেও বলে না। তুই বল, সেও বলবে। এখনই গিয়ে কথা বলবি পাতার সাথে, এটা আমার আদেশ। আরে পাতা এতটা নরম মনের মানুষ, তুই যদি ওর হাতটা ধরে ভাবিও ডাকিস, কেঁদে তোকে বুকে টেনে নিবে। ওর মতো কোমল নরম মনের মানুষ আমি দুটো দেখিনি। ও মন উজাড় করে স্বার্থহীন ভালোবাসতে জানে, ঘৃণা করতে পারে না। তুই যা, এক্ষুনি যা। পাতা কোথায়? আরিয়ান বোনকে আদেশ করে বড় ভাইয়ের কাছে জানতে চাইল। অরুণ ছোট্ট করে জানায় রান্নাঘরে আছে। আরিয়ান বোনকে যেতে বলে। আদুরি ফোঁস করে শ্বাস ফেলে বলে, ওকে ফাইন, আমি আবারও কথা বলতে যাব, কিন্তু এবার সে কথা না বলে যদি, তাহলে আর কখনো এ বাড়িতে আসবো না। সরকার বংশের রক্ত আমার শরীরও বইছে। অরুণ হেসে উঠে দাঁড়ালো, চল দেখি কে কথা না বলে। বাট তোকে আগে হাত ধরে সত্যি মনে সরি বলতে হবে, তারপর বুকে টেনে নেওয়ার দায় ওর। ভাবি কখনো বুকে টেনে নিবে না, তার কাছে ভাই সব। আদুরি অভিমানের স্বরে বলল। অরুণ সরকার বোনের কাঁধে হাত রেখে ভরসা দেয়।
পাতা এখনো রান্নাঘরেই কেক খাচ্ছিল। অরুণ দরজায় দাঁড়িয়ে আদুরিকে ভেতরে পাঠায়। আদুরি ধীর পায়ে এগিয়ে যায় পাতার দিকে। পাতা আবারও অস্বস্তিতে পড়ে গেল। আদুরি আর লোকমান যখন বিচ্ছেদের ঘোষণা দিয়েছিল, পাতা দুপক্ষের মধ্যে সমঝোতা করানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উল্টো সম্পর্কের তিক্ততা বেড়েছে। ননদ ভেবেছে ভাইয়ের সাফাই গাইতে এসেছে, আর ভাই ভেবেছে নিজ সম্পর্ক নড়বড়ে না হয় তাই ননদের কাছে মাথা ঝোঁকাতে বলছে। তারপর ভাই ও ননদ দুজনের থেকেই দূরত্ব মেপে চলছে। আদুরি এগিয়ে এসে পাতাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। পাতা খানিকক্ষণ স্থবির হয়ে পড়ে থাকে। অস্বস্তি নিয়ে তাকায় দরজায় দণ্ডায়মান অরুণ সরকারের দিকে। অরুণ মুচকি এসে বলে, টেক হার। পাতা এক হাত আদুরির পিঠে রাখে, আরেক হাত মাথায়। স্নেহের সুরে ডেকে বলে, আদু ভাই, কাঁদছো কেন? ব্যাস, ননদ ভাবির মধ্যকার মনোমালিন্য ধূলিসাৎ। দুজনে দুজনের সাথে ভাব বিনিময় করে। অরুণ তাদের কথোপকথনই শুনছিল। হঠাৎই চোখ পড়ে কেকের দিকে। চোখের আকার নিমিষেই ছোট হয়ে আসে। তার কেক কোথায় গেল? বাডি, এই শীতের রাতে সেজে সুজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? নাইট ওয়াক বাডি। ক্যান আই জয়েন ইউ? নো। অর্ণব বন্ধুর দিকে তাকিয়ে বলল। মোহনলাল বিড়াল শাবকের গা বুলিয়ে দিতে দিতে প্রশ্ন করে, বাট হোয়াই? তোর জ্বালায় অতিষ্ঠ হয়েই আমি হাঁটতে বেরোচ্ছি। সেই তোকে নিয়ে যদি হাঁটতে বেরোই তাহলে তো কথাই নাই বাডি। অর্ণব জিন্সের প্যান্ট কোমর অবধি তুলে হুক লাগায়, টি শার্টে দু হাত ঠুকিয়ে গলায় তুলে। তখনই হারামি বন্ধুর হারামিপানা শুরু। কোমরে থাকা প্যান্ট হাঁটুতে নেমেছে। আন্ডার আর্মার ব্র্যান্ডের আন্ডারওয়্যার। মানসম্মান অক্ষত রেগেছে। বন্ধুর অস্বাস্থ্যকর আচরণে রেগে খুন হয় অর্ণব। নিজ প্যান্ট তোলার আগে বন্ধুর শর্টস নামিয়ে দিল। মোহনলাল দুই হাতে মানসম্মান ঢেকে নেয়। চোখ দুটো রসগোল্লার মতো বানিয়ে বলে, ছি বাড়ি ছি। তুই আমার দেহ পাবি, কিন্তু মন কখনো পাবি না। আমার মন তো সেই কবেই পাতা ভারে আটকে গেছে। অর্ণব দুষ্ট হেসে স্বীয় প্যান্ট তুলতে তুলতে বলে, তোর মন দিয়ে আমি কি করব? তোর তো দেহটা হলেই চলবে বাডি। হঠাৎই থেমে যায় অর্ণব। মোহনের দৃষ্টি খেয়াল করে চোখের আকার ক্রমশ বড় হয়। সে ঝড়ের গতিতে পিছনে ফিরল। কি হচ্ছেটা কি এখানে? অরুণ সরকারের গমগমে গলা। দরজায় দাঁড়িয়ে আছে সে, হাতে মিনি ট্রেতে দুটো দুধের গ্লাস। অর্ণব চাপা স্বরে চেঁচিয়ে উঠল, আব্বু, কারো রুমে ঢোকার আগে নক করতে হয়। প্রাইভেসি বলতে একটা ওয়ার্ড আছে, বুঝলে? এই তোমাদের প্রাইভেসি? অরুণ সরকার খেয়ে ফেলা দৃষ্টিতে ছেলে ও ছেলের বন্ধুর দিকে তাকায়। অর্ণবের কান দুটো নিমিষে রক্তিম হয়ে এসেছে। সে খেয়াল করে মোহনের শর্টস এখনো নিচে পড়ে আছে। বেচারা দু হাতেই মান সম্মান ঠেকে রেখেছে। অর্ণব তাৎ কটমট করে বলল, প্যান্ট উপরে তোল বাইঞ্চোত। নিচু কণ্ঠে বললেও অরুণের তেজি কান ঠিকই শুনে নিল ছেলের মুখ কর্তৃক নির্গত বিশুদ্ধ দেশি গালি। এহেন ভাষায় মুখ হয়ে গেল সে। মোহন অর্ণবের পেছনে এসে শর্টস তুলে নেয়। ক্যাবলাকান্তের হাসি উপহার দিয়ে বলে, আঙ্কেল, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই। আমি কি ভাবছি? অরুণ সরকার চট করে প্রশ্ন ছুড়ল। অর্ণব পারে না বন্ধুকে রামদা দিয়ে ফালাফালা করতে। সে বাবার দিকে তাকিয়ে হালকা পাতলা হাসি ফুটিয়ে বলল, ইট ওয়াজ টোটালি মিস আন্ডারস্ট্যান্ডিং। তুমি কিছু বলবে? ও আচ্ছা, দুধ দিতে এসেছো? অর্ণব এগিয়ে এসে গ্লাস দুটো নিয়ে নেয়। বাবাকে বলে, তুমি এখন আসতে পারো। আসতে পারো বলতে, তোমার যদি কিছু বলার থাকে বা কাজ থাকে ভেতরে আসতে পারো। আসো, ভেতরে আসো। অর্ণব কথার খেই পায় না। অস্বস্তি লজ্জায় মাথা হেঁট হয়ে আসছে তার। আব্বু কি না কি ভাবছে। আব্বু চলে গেলে সে বন্ধুকে কিমা বানিয়ে ছাড়বে। অরুণ সরকার ভেতরে গেল না। সে যা দেখেছে তা কি চোখের ভুল, নাকি অন্য কোনো ব্যাপার লুকিয়ে আছে? দুজন উঠতি বয়সী ছেলে, নিজ ভাবনায় নিজেই চমকায় অরুণ। কি ভাবছে সে? তার কলিজা এতটা জঘন্য কাজ করতেই পারে না। তার দেখার ভুল। হয়তোবা ওরা মজা করেছে। অরুণ সরকার খেয়াল করে তার কান দিয়ে গরম ধোঁয়া জাতীয় কিছু বেরোচ্ছে। উফ, এতটা অস্বস্তিকর মুহূর্ত কখনোই তৈরি হয়নি। অর্ণব স্ট্যাম্প হাতে বন্ধুকে ধাওয়া করেছে। মোহনলাল নিজেকে বাঁচাতে মরিয়া। সে আহত গলায় বলে, বাডি, আমি কি জানতাম নাকি তোর বুড়ো বাপ রং টাইমে এন্ট্রি নেবে? বুড়ো কাকে বলছিস? তুই বুড়ো, তোর বাপ বুড়ো, তোর 14 গোষ্ঠী বুড়ো। সাহস থাকে তো কাছে আয়। অর্ণবের তেজস্বী স্বরের পৃষ্ঠে মোহনলাল দুষ্টু হেসে বলল, বাডি, ভালোভাবে বলো। ওই যে ক্লোজ আপ স্টাইলে, কাছে আসো, কাছে আসো, কাছে আসো, কাছে আসো না। মোহন দু হাত বাড়িয়ে চুমুর ভঙ্গিমা করে। অর্ণব আরও রেগে যায়। পরিস্থিতি বেগতিক দেখে মোহন সুযোগ খুঁজে ঘর থেকে বেরিয়ে দরজা লক করে দিল। তারপর শর্টসের পকেটে হাত ঢুকিয়ে সিটি বাজাতে বাজাতে চলে গেল যেদিকে দু চোখ যায়।
সিঁড়ি বেয়ে নিচে নামতেই ড্রয়িং রুমে তার ক্রাশের সাথে দেখা মিলে গেল। ক্রাশ তার ছোট ছেলেকে কোলে নিয়ে টিভি দেখছে। সে ঝাঁকড়া চুলে আঙুল বুলিয়ে এগিয়ে যায়, ঝলমলে হাসি উপহার দিয়ে বলে, হে প্রিটি লেডি। পাতা প্রহর দুজনে একই অভিব্যক্তি প্রকাশ করে, মুচকি হাসে, যা মোহনের বুক এফোর ওফর করে দেয়। সে খুশিতে গদগদ হয়ে পাশের খালি সোফা ইশারা করে বলে, ম্যাম, ক্যান আই সিট হিয়ার? পাতা হেসে বলে, বসো, আর ম্যাম ডাকলে কিন্তু রাগ করব। মোহন গুটিসুটি মেরে পাশে বসে বলে, সে আপনি রাগ করলেও আমি আপনাকে আন্টি ডাকতে পারবো না। বুকের বাঁ পাশে বড্ড গুটগুট করে। এই ছেলে, তুমি কি আমার সাথে ফ্লার্ট করছো? পাতার চোখের আকার বড় বড় হয়। মোহন বুকে হাত চেপে বলে, ম্যাম, এভাবে ডাকবেন না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পাতা বাঁকা চোখে চায়। মোহনের পিঠে আলতো চাপড় মেরে বলে, বদ ছেলে, বন্ধুর মা তোমারও মা। মোহন তৎক্ষণাৎ বিরোধিতা করে বলে, বন্ধুর বউ যেমন আমার বউ হতে পারে না, সেই সূত্র ধরে বন্ধুর মা আমার মা। কথাটি মিথ্যে প্রমাণিত করলাম। দ্বিতীয়বার এ কথা বলবেন না ম্যাম, আমি হলুদ কালার হারপিক খেয়ে শহীদ হয়ে যাব। প্রহরের চোখে ঘুম নেমেছিল, তবে মোহনলালের এ কথায় ঘুম জড়ানো কণ্ঠে প্রশ্ন করে, হারপিক তো ব্লু কালার হয়, ইয়েলো কালার তো পটির হয়ে থাকে। আমার পটি ইয়েলো কালার, তুমি চাইলে আমার পটি খেতে পারো। খামোশ বালক, বড়দের কথার মাঝে নাক গলানো ভালো স্বভাব না। মোহন গম্ভীর গলায় বলল। প্রহর টেরা হয়ে স্বীয় নাক দেখায় চেষ্টা করে বলল, আমার নাক তো ঠিকই আছে, আমি কখন নাক গলালাম মোহন ভাইয়া? মোহন অদ্ভুত দৃষ্টিতে তাকালো প্রহরের দিকে, তারপর পাতাকে জিজ্ঞেস করে, ম্যাম, এই চ্যাটার বক্স কোত্থেকে করিয়ে এনেছেন? পাতা প্রহরকে বুকে জড়িয়ে নেয়, শাল দিয়ে পুরোপুরি ঠেকে নিয়ে বলে, এনেছি রূপকথার শহর থেকে। বাই দ্য ওয়ে, তোমার শীত করছে না? এই হাড় কাঁপানো শীতে ঠ্যাং বের করে ঘুরছো? মোহন নিজ পায়ের দিকে তাকায়, অতি উত্তেজনায় শর্টস পরে ক্রাশের সামনে এসেছে। শালা, তুই ইয়েলো কালার পটি খেয়েই মরবি। মনে মনে নিজেকে ভৎসনা করে মোহন পাতা সম্মুখে বীরদের মতো করে হাসলো। কিচেন হয়ে কফির মগ হাতে এগিয়ে আসা অরুণ সরকারকে শুনিয়ে শুনিয়ে বলল, বুড়ো হয়নি যে হাড়ে হাড় কাঁপুনি ধরবে। টুপি জ্যাকেট পরে প্যাকেট হয়ে ঘুরবো ফিরবো। এইসব শীত আমাদের মতো ইয়ং ম্যানদের গায়েই লাগে না। তা মন্দ বলনি। অরুণ সরকার মোহনের উপর সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে সিঙ্গেল সোফায় এসে বসে। এই ছেলেটাকে তার সুবিধা লাগে না, সবসময় ভোরের সাথে চিপকে থাকে, আবার পাতা বাইরের সাথে ফ্লার্ট করার চেষ্টা করবে। তার ছেলেটাও কিছু বলে না। ম্যাম সাহস দিলে একটা কথা জিজ্ঞেস করতাম। মোহন ইতস্তত ভঙ্গিতে বলল। পাতা ভ্রু কুটিতে ভাঁজ করে বলল, কি জিজ্ঞেস করতে চাও? এই যে আঙ্কেল কি কালা জাদু করেছিল? পাতার দিকে ঘেঁষে ফিসফিসিয়ে বলল মোহন। পাতা অবুঝ সুরে বলে, কালো জাদু? হ্যাঁ, আমি শতভাগ নিশ্চিত আঙ্কেল আপনাকে কালো জাদু করে বিয়ে করেছে। নয়তো আপনি দেখেন, কোথায় ওই চুল দাড়ি পাকা বুড়ো লোক আর কোথায় আপনি, আকাশ পাতাল ফারাক। পাতা ঠোঁট টিপে হেসে বলল, তা একটু করেছিলই বই কি। আপনি কিছু বলেননি? কি বলবো বলো, মায়ায় পড়ে গেছি তো। তাও সে মায়া না, ভয়ঙ্কর মায়া। দুজনের ফিসফাস সহ্য হয় না অরুণ সরকারের। কফির মগ ঠাস করে রেখে হনহনিয়ে ড্রয়িং রুম থেকে চলে যায়। মোহন মুখ বাঁকিয়ে পাতার সাথে গল্প চালিয়ে যায়। এসব কথার মানে কি আনি? তুই হঠাৎ সময় নেওয়ার কথা বলছিস কেন? আর তুই কি করে বলতে পারিস আমি কয়েক বছর পর তোকে ভুলে যাব? আই লাভ ইউ। আই উইল লাভ ইউ অ্যাট দ্য এন্ড অফ মাই লাইফ। তুই প্লিজ চাচিমণির কথায় উল্টাপাল্টা কিছু মাথায় নিস না। তুই একটু মাথা ঠান্ডা করে সবটা ভাব। আনিকা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি ভেবেচিন্তেই তোর সাথে কথা বলতে এসেছি ভোর। আমরা দুজনেই এখন ছোট। আমাদের অনুভূতি শুধু ভালো লাগা নাকি ভালোবাসা, তা বোঝার জন্য আমাদের আরেকটু সময় নেওয়া উচিত। এত দ্রুত বিয়ের চিন্তা করা উচিত হবে না। তুই তোর ক্রিকেট ক্যারিয়ার গড়ে তুল, আর আমিও আমার পড়ালেখার পাট চুকাই। অরুণাভ মাথা নত করে হাঁটে ফুটপাত ধরে। কিছু সময় নীরবতায় কেটে যায়। আনিকা জিজ্ঞেস করে, কিছু বলছিস না যে? কি বলবো, সব তুই বলে দিলি, আমার কথার গুরুত্ব আছে কি? ভোর, আনি, শুধু কোর্ট ম্যারেজ করে রাখি। আমরা তো এখন সংসার জীবন শুরু করছি না। জাস্ট এনশিওর হতে যে তুই আমার। ভবিষ্যতে তোর মা কিছু করতে পারবে না। অরুণাভ যথাসম্ভব শান্ত হয়ে বলে যায়। আনিকা বলে, মায়ের কথা আসছে কেন ভোর? আমরা নিজেদের কথা বলছি। আমাদের ফ্যান্টাসি থেকে বেরিয়ে বাস্তবতা দেখা উচিত ভোর। আই থিঙ্ক আমরা একসাথে কখনো সুখী হতে পারবো না। অরুণাবের মুখটা ক্রমশই গম্ভীর হয়ে আসে। হঠাৎ এমন
মনে হওয়ার কারণ? আব্বু বোঝালো কেন আমরা সুখী হতে পারবো না। অরুণাবয়ের মানসপটে চাচ্চুর মুখটা ভাসে। আনিকা আরও বলে, প্রতিটা মা বাবা চায় তার ছেলে মেয়ে ভালো কিছু সংস্পর্শে যাক। তার মানে বলতে চাচ্ছিস আমি ভালো না, আমি খারাপ ছেলে? আমি সেটা বলছি না। আমরা সব রেডি করে রেখেছিলাম না বল? আমি কাগজপত্র রেডি করে দিয়েছি। এখন তুই মাঝপথে এসে বলছিস সময় চাই তোর। তুই কি আমাকে ভালোবাসিস না? না। অর্ণাব আহত চোখে চায়। আনিকা হাঁটা থামিয়ে দেয়। ফুটপাতে বসে দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতেই বলে, ভোর আমি এখনও কনফিউজড। আমি জানি না, আমি ছোটবেলা থেকেই তোর বউ হতে চাইতাম, কিন্তু কিসের কিন্তু আনি? কোনো সমস্যা আছে? তুই আমাকে নির্দ্বিধায় বলতে পারিস। অর্ণব এবারও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। আনিকা হয়তোবা ভয় পাচ্ছে, আবার এও হতে পারে ওর মা ওকে দুর্বল করার চেষ্টা করছে। সে আনিকার সামনে হাঁটু গেড়ে বসে, তো হাত মুঠোয় ভরে বলে, কি সমস্যা আনিবুড়ি? আমাকে বল, আমাকে বলে দেখ। আনিকা চোখে চোখ রেখে বলল, সমস্যার কথা বলতে পারছি না, বাট আমি এমন কিছু করব না যার জন্য ভবিষ্যতে আমাকে পস্তাতে হয়। আমি ভাবার জন্য সময় নিলাম। অর্ণব ব্যথিত হয়, তবে আশা ছাড়ে না। সে হাতের মুঠো শক্ত করে বলে, আমি কথা দিচ্ছি তোকে পস্তানোর সুযোগ দিব না। আমি তোকে অনেক ভালোবাসবো, অনেক সুখে রাখবো। আনি, ট্রাস্ট মি। আনিকা হাত ছাড়িয়ে নিল, স্পষ্ট করে বলল, আই ওয়ান্ট, বাট আই কান্ট বাডি। প্লিজ গিভ মি সাম টাইম। অর্ণব পলকহীন তাকিয়ে থাকলো আনিকার দিকে। জ্যাকেটের পকেটে থাকা সে প্লাটিনাম রিং বের করে বলল, আজ পর্যন্ত আমার উপার্জনের সব টাকা দিয়ে এটা বানিয়েছি। যত সময় লাগুক নে, কিন্তু এই রিংটা গ্রহণ কর। আমি ভাববো তুই আমার হয়ে আছিস। সরি, আই কান্ট টেক দিস। অর্ণব বাড়িয়ে দেওয়া রিং ফিরিয়ে নিল। তার মন বড্ড অশান্ত হলো, ভেতরটায় ভাঙচুর হলো। মলিন মুখে বলল, কোনো ব্যাপার না, জোর জবরদস্তি নেই, তুই যেমন বলবি। স্কুল ব্যাগ কাঁধে ফেলে অরুণিতা পায়ের গতি বাড়িয়ে দেয়। পাশে হাঁটা সায়ন কি যেন বলছে, কথাগুলো বোধগম্য হচ্ছে না। অরুণিতার ধ্যান ডালিম গাছের ছায়ায় দণ্ডায়মান মানবদয়ের উপর। তন্মধ্যে একজন, তার পাপা। অরুণিতার তস্ত পায়ে হেঁটে বাবার পাশে এসে দাঁড়ায়, আর সায়ন তার মামুর পাশে দাঁড়ালো। অরুণ সরকার কথা বলার ফাঁকে মেয়েকে দেখে মুচকি হাসলো। কাঁধের ভারী ব্যাগটা হাতে নিয়ে মেয়ের কাঁধ জড়িয়ে কাছে টেনে নিল। সামনের মানুষটির সাথে পরিচয় করালো, আমার মেয়ে অরুণিতা। আর অরুণিতা, উনি রুস্তম আঙ্কেলের ছেলে সোহরাব, তোমার আঙ্কেল হয়। অরুণিতার গম্ভীর মুখে ক্রূর হাসি ফুটল। সামনের ব্যক্তির উদ্দেশ্যে বলল, হ্যালো আঙ্কেল। অরুণিতার হাসি সহ্য হলো না সোহরাবের। সে গম্ভীর মুখে বলল, সালাম কালাম দিতে জানো না? অরুণিতার চাহনির পরিবর্তন হয়। সে বাবার দিকে তাকায়। অরুণ সরকার সালাম দিতে ইশারা করলো। অরুণিতা ভোঁতা নাক ফুলিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম আঙ্কেল। সোহরাব শেখ আঙ্কেল ডাক গলাধকরণ করে বলল, ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি অবরাকাতু। আমি আর আব্বা ওকেই দেখতে গিয়েছিলাম না? আব্বা ওর হাতে স্বর্ণের চুড়িও পরিয়েছিল। অরুণিতা অবাক চোখে বাবার দিকে তাকায়। অরুণ সরকার হেসে বলল, হ্যাঁ, সময় কত দ্রুত পেরিয়ে যায় তাই না? এই তো সেদিনের কথা, সাদা তোয়ালে মুড়োনো এক ছোট্ট চড়ুই সোনা। তাই তো দেখছি, সেদিন কোলে নিয়েছিলাম তো আমি। প্রথমে শান্ত থাকলেও চুমু দিতেই উম্মা উম্মা করে কাঁদছিল। সে কি থামে? অরুণিতা বিব্রত বোধ করে, বাবার দিকে চেয়ে বলে, পাপা, ইউ আর গেটিং লেট। অরুণ সোহরাবের দিকে তাকায়, তাহলে আসছি সোহরাব, আঙ্কেলকে সালাম জানিও। আর শহরে যেহেতু আছো, বাড়িতে ঘুরে এসো একবার। সোহরাব ভদ্রসুলভ হাসলো, ইনশাল্লাহ একদিন যাব, ভালো থাকেন ভাই। অরুণ সরকার মেয়ের ব্যাগ কাঁধে ফেলে হাঁটা শুরু করে। অরুণিতা বাবার বাহু ধরে পায়ে পায়ে হাঁটে। স্কুল গেট অবধি গিয়ে পিছু ফিরে চায়। ডালিম গাছের নিচে সায়ান আর তার মামুজান এখনও দাঁড়িয়ে আছে, তার দিকেই তাকিয়ে আছে। মামু, বলছিলাম না ওরও ফিরে তাকাবে? দ্যাট মিন্স শি লাভ মি। সোহরাব শেখ ভাগ্নির দিকে তাকায়, ঠাস করে চড় মেরে দেয় আরক্ত গালে। সায়ান গালে হাত চেপে অবাক সুরে জানতে চায়, মামু মারলে কেন? আজ পর্যন্ত যত পরীক্ষা দিছস সবগুলায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হইছস না, এইবার সেকেন্ড হইলি কেন? সায়ন আমতামতা করে বলে, আমিও বুঝতে পারছি না। সৌরভ পিঠে তরস করে কিল বসায়। সায়ান ব্যথায় পিঠ বেঁকিয়ে গড়গড় করে বলে, আসলে মামু, ওরুকে ফার্স্ট বানানোর জন্য আমি ইচ্ছে করে একটা প্রশ্নের ভুল আনসার দিয়েছিলাম। মমকে বলিও না প্লিজ। বলবো না মানে? আপারে বলে তোর পাছার ছাল তুলে নেওয়ার ব্যবস্থা করছি, দাঁড়া তুই। পগলে পাল গজায় নাই, উনি মানুষের বেটিরে ফার্স্ট বানানোর জন্য ভুল আনসার দিচ্ছে।
তোর গরিবের মজনুগিরি না ছুটাইছি তো আমার নামও সোহরাব শেখ না, পাল্টে কুট্টুমুন্সি রাখিস। সোহরাব আপনাকে গজগজ করতে করতে চলে যায় অফিস রুমের দিকে। সায়ান ভয়ে ভয়ে কাচুমাচু করতে করতে নখ খুঁড়তে থাকে। তার মামু তো এতটাও নিষ্ঠুর না। এখন তাকে কে বাঁচাবে? সাইকেল কার জন্য? অরুণ সরকার সাইকেল পেছন সিটে রেখে অরুকে ঢেকে দেয়। মেয়ের প্রশ্নের জবাবে বলে, তোমার ভাইয়ের জন্য। তোমার মাম্মাম ফোন করেছিল, ওলাফ নাকি ক্লাসে ফার্স্ট এসেছে। অর্ণিতা স্বভাবসুলভ গম্ভীর ভঙ্গিতে বলল, ও আচ্ছা। আমি বলেছিলাম ফার্স্ট হলে সাইকেল কিনে দিব। তোর রেজাল্ট পাওয়ার পর ফোন দিয়ে বলতো, পাপা আমার লাল কালারের সাইকেল চাই। অরুণ সরকার ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগাতে লাগাতে বলল, আর চোখে মেয়ের গম্ভীর মুখের দিকে তাকিয়ে বলল, তোমার রেজাল্ট বলবে না? অরুণিতা জানালার ধারে থুতনি ঠেকিয়ে বাইরে তাকালো, কিছু বলল না। অরুণ সরকার মেয়ের কাঁধে সান্ত্বনার হাত রেখে বলল, ডোন্ট বি স্যাড সোনা, ফার্স্ট হতেই হবে এমন কিছু না। সবাই জানে অরুণিতা জিনিয়াস, তার মতো শার্প ব্রেন পুরো স্কুলও দুটো নেই। অরুণিতা ঠোঁট বাঁকিয়ে হাসলো একটু, বলল না যে এবার ফার্স্ট হয়েছে সে। সে অনেক এক্সাইটেড ছিল পাপাকে বলার জন্য, কিন্তু এখন তার এক্সাইটমেন্ট ফিকে পড়ে গেছে। গাড়ি থামে সানশাইন স্কুলের পাশের পার্কিং জোনে। অরুণ সরকার নেমে যায়। অরুণিতা গাড়িতে বসে অপেক্ষা করে 10 মিনিট, যখন আধা ঘন্টা পেরিয়ে গেল বিরক্তিতে মুখ তার তেতো হয়ে আসে। সে অনেক কষ্টে আরও 10 মিনিট বসলো, কিন্তু কারোর দেখা নেই। আগে বললে সেও সাথে যেত, এভাবে এতটা সময় অপেক্ষায় রাগে অরুণিতার মেঘ জমা চোখ দুটো জ্বালাপোড়া করে, যে কোনো সময় বিনা গর্জনে ভূপতিত হতে পারে। তখনই জানালার গ্লাসে ঠকঠকায় কেউ। অরুণিতা গ্লাস নামিয়ে দেয়। অরুণ সরকার ঝুঁকে আসে, হাসি উপহার দিয়ে বলে, সরি সোনা, একটু লেট হয়ে গেল। একটু? আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর অলমোস্ট 1 আওয়ার। অরুণিতা তেতে উঠল বাবার উপর। অরুণ সরকার তর্জনী আঙুলে কপাল চুলকে ইতস্তত ভঙ্গিতে বলে, মাফ করা যায় না, তোমার মাম্মাম ফুচকা খাওয়ার বায়না ধরেছে, তুমিও কি খাবে? অরুণিতা সামনে তাকায়। ফুচকা স্টলের পাশেই চেয়ারে বসে মা জননী আয়েশে ফুচকা গিলছে। পাশেই প্রহর 4টা হাওয়া মিঠাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অরুণিতার রাগ তরতরিয়ে বাড়ে। সে ঠেস মেরে বলে, আই এম সিটিং হেয়ার এলোন while you are busy having ফুচকা with your beautiful wife. How wonderful. অরুণ সরকার পরে বিপাকে সে মেয়েকে মানানোর সুরে বলে, সোনা, তোমার জন্য তোমার পছন্দের দই ফুচকা বানাতে বলেছি, বেরিয়ে এসো। নো নিড। আপনাদের মিয়া বিবিকে ডিস্টার্ব না করি, যান তার সাথে ফুচকা ডেট এনজয় করুন। অর্ণিতা গ্লাস তুলে নেয়। অরুণ সরকার জানালার টোকা দেয়, গাড়ির দরজা ধরে টানে, কিন্তু না খুললো জানালা, না খুললো দরজা। অরুণ সরকার মেয়ের জেদ সম্পর্কে অবগত থাকলেও আরও কতক্ষণ ডাকলো। তারপর হতাশ বদনে ফিরে এলো ফুচকার দোকানে। পাতা মেয়েকে না দেখতে পেরে বলল, আসবে না? রেগে বোম হয়ে আছে। অরুণ আবারও গাড়ির দিকে তাকায়, এক হাতে কান ধরে সরি বুঝায়। অর্ণিতা মুখটা ঝামটা মেরে ঘুরিয়ে নিল। বাপ মেয়ের কাণ্ডে পাতার কপালে ভাঁজ পড়ে। এই নাকুচো ম্যানারলেস লোক, যাকে জীবনে কারোর সামনে মাথা নত হতে দেখিনি। ভোরকে যদি চোখে হারাক, ভোর উঁচু গলায় কথা বললে বেয়াদব ছেলে বলে এক ধমকে বসিয়ে রাখত। পাতা নিজেও কখনো রাগে 2-1টা কিল বসালে খেয়ে ফেলা লোক দিত। সেই লোক মেয়ের ভয়ে মিউ মিউ করে। জলদি খাও পাতাবাহার। অরুণের তাড়া দেওয়া শুরু। পাতার কেন জানি রাগ হলো, প্রচুর রাগ। সে জেদ ধরে আরও ধীরে সুস্থিতে খাওয়া শুরু করে দিল। দোকানি অর্ণিতার জন্য অর্ডার করা দই ফুচকা দিলে পাতা বলে, আপনার মেয়ে তো খাবে না, আমি খেলাম। আর মামা মিষ্টি টক দিয়ে ঝাল ঝাল চটপটি বানান তো। শেষে ফুচকা দোকানিকে ইশারা করে বলল পাতা। অরুণ অবাক হয়ে বলল, 2 প্লেট ফুচকা অলরেডি শেষ করেছো, আবার এটা? পাগল তুমি পাতাবাহার। পাতাকে সম্বোধন করে দোকানিকে চটপটি বানাতে নিষেধ করলো অরুণ। পাতা শোনে না, দোকানিকে বলে, আপনি বানান তো, কারো কথা শুনবেন না, বিল আমি দেব, আমার টাকা আছে, এই বুড়ো লোককে আমি চিনি না। দোকানি মিটিমিটি হাসলো ক্ষণ। অরুণ সরকার কিছু বলতে নিয়েও থেমে গেল। প্রহরের হাত ধরে একটু সাইডে এসে দাঁড়িয়ে পাতার খাওয়ার শেষ হওয়ার অপেক্ষায় থাকলো। পাতা রয়ে সয়ে দই ফুচকা শেষ করে চটপটি খায় গলা গলা করে। বিল দেওয়ার সময় হলে পার্স খুঁজে, মনে পড়ে পার্স লোকটার হাতে। পাতা এগিয়ে এসে পার্স চায়। অরুণ পার্স দেয় না। পাকা চোখে চেয়ে অচেনা মানুষের মতো করে বলে, ইউ নো মি? ঢং বাদ দিন, বুড়ো বয়সে মানায় না। কথায় কথায় বুড়ো বলা বন্ধ করো। বারে, বুড়ো হয়ে গেছেন আর বুড়ো বলা যাবে না? অরুণ শান্ত চোখে চায়।
পাতার চেহারায় বয়সের ছাপ নেই বললেই চলে। মানুষ এত সহজে ধরতে পারবে না মহিলার বয়স 40 ছুঁই ছুঁই। হালকা পাতলা গড়নের হওয়ার দরুন মনে হবে খুব করি 30-32। সে পাতাকে পার্স ফিরিয়ে দেয়। পাতা কিশোরীদের মতো মুখ বাঁকিয়ে দোকানিকে বিল দিতে ফিরে আসে। বৃদ্ধা দোকানি খুচরো টাকা ফেরত দেওয়ার সময় ছোট্ট করে বলে, মা, স্বামীরে অমন কইরা বুড়া কইতে নাই, হ্যাঁ গুস্সা করব। মামা, কোনো গুসা টুসা না, ওনার মুখটাই এমন। পাতা হেসে বলল, তুমি তো মেলা জোয়ান আছো, তোমার বরটা হে আন্দাজে একটু বয়স্কই হইছে, অহন তুমি বুড়া বুড়া করলে হে মন খারাপ হইতে পারে। পাতা ছোট ছোট চোখে অরুণ সরকারের দিকে তাকায়। একটু দূরে থাকায় তার আর ফুচকাওয়ালা মামার কথা শোনেননি। ওনার কি সত্যিই মন খারাপ হয়েছে? অরুণিতা রাগ, বিরক্তি ও কান্নাকে দমিয়ে রাখতে ঘুমকে বেছে নেওয়ার পরিকল্পনা করে। গাড়ির লক খুলে সে চোখ বুজে নেয়। পাতা প্রহর দরজা খুলে ভেতরে এসে বসে। মেয়েকে ঘুমোতে দেখে স্বস্তি পায়। ঘুমের দরুন রাগটা যদি কমে, সে ব্লেজারের পকেটে হাত ঢুকিয়ে একটা রেবন বের করে। তার ব্লেজার কিংবা ওয়ালেটে হামেশা রেবন ক্লিপ থাকবেই। সে রেবন দিয়ে মেয়ের খোলা চুল ঝুঁটি বেঁধে দেয়। আমার অবেলার প্রহর, ওই কাপড়ের নিচে কি যেন লুকিয়ে আছে, একটু দেখো তো। ওকে পাপা। বাধ্য ছেলের মতো মাথা নেড়ে কাপড়টা সরিয়ে দেয় প্রহর। নিমিষেই লাল রঙের বাইসাইকেল দৃশ্যমান হয়। প্রহর আনন্দে লাফিয়ে ওঠে, চেঁচিয়ে বলে, ওয়াও, লাল কালার সাইকেল, এটা অনেক প্রিটি, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ পাপা, আই লাভ ইউ পাপা। তার লাফালাফি আর চেঁচামেচিতে অরুণিতা ধরফরিয়ে ওঠে, বড় বড় চোখে পাশে আর পিছনে তাকায়। তারপর হুট করে শান্ত হয়ে গেল। কান্ট ইভেন স্লিপ ইন পিচ, সো মাচ অ্যানোয়িং। ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে অরুণিতা, আবারও চোখ বুজে নিল। অরুণ একটু সাহস সঞ্চয় করে বলল, চড়ি সোনা, তোমার জন্য চিকেন রোল এনেছিলাম, খাবে এখন? হুম, সসও আছে সাথে। বললাম তো খাবো না, বিরক্ত কেন করছো? অরুণ সরকার মিনমিন করে বলে, সরি। পাতা পেছন থেকে মেয়ের উদ্দেশ্যে বলে, তোর সমস্যা কি? আমার আবার কিসের সমস্যা? অরুণিতা রসকসহীন গলায় বলল। পাতা দীর্ঘশ্বাস ফেলে বলল, মেয়ে মানুষ হয়েছিস, কথায় কথা ছেদ করে উঠা একটু কমা আম্মু। মানুষ খারাপ বলে। সেদিনই তো কলোনির এক মহিলা বলল, পাতা, তোমার মেয়েটা এমন কেন? মুখে রসকস তো কিছুই নেই, কথাও বলে মুখের উপর। বেয়াদব হচ্ছে, একটু শাসন করো। এসব শুনলে কেমনটা লাগে? তোমাকে শুনতে কে বলেছে? কান বন্ধ করে রাখতে পারো। আম্মু, পাতা ধমকায়। অরুণিতা চোখ মেলে তাকালো। ওনার হাজব্যান্ড আমাকে দেখলেই মামুনি বলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। একদিন হাতে আলপিন ঢুকিয়ে দিয়েছিলাম। ওই আন্টিকে বলেছিলাম আপনার হাজব্যান্ডের স্বভাব ভালো না। স্বামীব্রতী মহিলা উল্টো আমার উপর রাগ দেখায়। রাগের চোটে পাতার চোখে ভাব জমতে শুরু করে। রেগে বলল, আমাকে আগে বলিসনি কেন তুই? অরুণিতা বাবার দিকে চেয়ে বলে, আপনার হাজব্যান্ড সব জানেন, বেচারা বুড়ো বয়সে এসে হাত দুটো হারালো, না থাকার মতোই তো। পাতা অস্থির হয়ে উঠে মেয়ের চিন্তায়। বয়সের তুলনায় মেয়েটার গ্রোথ বেশি। আহামরি সুন্দর দেখতে না হলেও কয়েকবার চোখে দেখা দেখলেই মায়ে পড়ে যাওয়ার মতো রূপ। কত মানুষ কত নজরে দেখবে। সে অরুণ সরকারকে বলে, প্রহরকে অরুর স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করুন। আমি নিয়ে যাব, আমি নিয়ে আসবো দুজনকে। অরুণ কিছু বলবে, অরুণিতা তার মুখের কথা কেড়ে নিয়ে বলে, এমনটা কখনোই করবে না পাপা। আমি ছোট বাচ্চা না যে আমাকে হাতে ধরে স্কুলে নিয়ে যেতে হবে আবার নিয়ে আসতে হবে। তাছাড়াও আমার সকাল সন্ধ্যা টিউশনি থাকে। বড় কথা, আমি আমাদের গাড়িতেই যাওয়া আসা করি। নতুন করে সিসিটিভি ক্যামেরার কোনো প্রয়োজন নেই আমার। মা মেয়ের তর্কাতর্কি লেগে গেল। অরুণ ইশারায় পাতাকে শান্ত হতে বলে। মেয়েকে সে যথাসম্ভব চোখে চোখে রাখার চেষ্টা করে। তাছাড়াও রূপ, নয়ন তো একই স্কুলেই পড়ে। নয়ন তো ওরই ক্লাসে। মেয়ে মেয়ের মতো হয়ে থাকবি। হামেশা আম্মু ডাকো, আবার মেয়ে হয়ে থাকতে বলো, সো লজিকলেস। অর্ণিতার জবাব আসতে দেরি হয় না। পাতা অত্যন্ত নাখোশ চিত্তে বলে, বাপের থেকেও এক কাঠি উপরে উঠেছিস। দুটোর একটাও মুখে রসকস নেই। গুড ম্যানার্স বলতেও একটা ওয়ার্ড আছে যা তোদের গুলিয়ে খাওয়ালেও কাজ হবে না। আমার মতো ধৈর্যশীল মেয়ে পেয়েছে বলে তোর বাপে সংসার করতে পেরেছে, কিন্তু তোর কি হবে? হে করুণাময়, আমার মেয়ে জামাইকে একটু ধৈর্যশীলতা ঠুসে ঠুসে ভরে দিও। অরুণ সরকার হাসল ক্ষণ। অর্ণিতা এতক্ষণ ঠান্ডা থাকলেও আকস্মিক জ্বলে উঠল। মাম, তুমি কিন্তু বেশি বেশি করছো। পাপা, তাকে বলে দাও, আরেকটা উল্টোপাল্টা কথা বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না। পাতা উঠে বসে মেয়ের পিঠে ধুম করে কিল বসিয়ে দেয়। গলার আওয়াজ নিচে। মেয়ে মানুষের গলা এত চড়া কেন হবে?
অনিতা ফুসফুস করে বাবার দিকে তাকায়। অরুণ সরকার মেয়ের পিঠে হাত বুলিয়ে পাতাকে শাসায়। এবার বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। হাউ ডেয়ার ইউ রেজ ইউর হ্যান্ড অন মাই ডটার। হ্যাঁ, আপনার মেয়ে, পেটেও তো আপনি ধরেছিলেন। আমি ধরেছিলাম। আমার মেয়ের গায়ে হাত তুলবে না। কতবার বলবো? ও আমার মেয়ে কম, মা বেশি। কাল আমার মা তোমার জন্য ওর ফুপি চাচ্চুর সাথে তর্ক করেছে, তোমার হয়ে স্ট্যান্ড নিয়েছিল, আর তুমি তার প্রতিদান দিচ্ছ। পাতা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ছোট হয়ে বড়দের মুখে মুখে তর্ক করেছে, আপনাকে পাঠিয়েছিলাম দুটো ধমক দিয়ে টেনে আনতে। অনিতা বিড়বিড় করে বলল, যার জন্য চুরি করি সেই বলে চোর। অরুণ সরকার হেসে উঠল, তবে পাতার মুখটা স্নান হয়ে আসে। আমি বলেছিলাম আমার জন্য এরকম করতে? আপনি তো ভালো মানুষ প্রো ম্যাক্স, কিন্তু মিসেস অরুণ সরকার, আপনি ভুল টাইম জোনে ল্যান্ড করেছেন। এখানে ভালো মানুষের ভাত রুটি বিরিয়ানি কিছুই নেই। সে আপনার কপাল ভালো, আমার বাপ জুটেছে কপালে, নইলে যে আপনার কি হতো। পাতা রাগে গজগজ করে অরুণের উদ্দেশ্যে বলল, আপনার বেয়াদব মেয়েকে চুপ করতে বলুন, নয়তো একটা মারও পিঠের বাইরে যাবে না। অরুণিতা হঠাৎই হেসে ফেলল, হাসতে হাসতে বলল, আপনার হাজব্যান্ডকে ভয় পাই না আমি, বেয়াদব। থ্যাংক ইউ। আমি কিন্তু রেগে যাচ্ছি। পাতা বলার মতো কিছু খুঁজে পেল না, রাগে ফুসফুস করছে শুধু। অরুণিতা সোজা হয়ে বসে, ঘুম উড়ে গেছে। ক্ষুধায় মেজাজটাও খারাপ হচ্ছে। অরুণ চিকেন রোলের প্যাকেটটা এগিয়ে দিল। অরুণিতার পেটের ভেতর গুড়গুড় শুরু করলো। সে অন্যদিকে মাথা ঘুরিয়ে প্যাকেটটা হাতে নিয়ে খাওয়া শুরু করলো। পাতা মুখ বাঁকিয়ে বলল, সেই খাবি যখন হুদায় নাটক কেন দেখালি। অরুণিতা রোলে কামড় দিতে নিয়েও থেমে যায়। অরুণ সরকার বিপদ সংকেত পেয়ে যায়। সে ঘাড় ঘুরিয়ে পাতাকে বলে, চুপ করো পাতাবাহার, আগে আপনার মেয়েকে চুপ করান, ও বেশি বেশি বলে। পাতা অপ্রতিরোধ কণ্ঠে বলে, অরুণ সরকার মেয়ের দিকে আর চোখে চেয়ে বলে, আমার মেয়ে চুপ করে আছে, তুমি বেশি বেশি বলছো। পাতা শানিতন দৃষ্টি নিক্ষেপ করে, আমি বেশি বেশি বলছি? একটু লেট হয়েছে বলে এরকম ম্যাচেস দেখাবে? ঢং যাবে না। অরুণ অদ্ভুত চোখে তাকায় পাতার দিকে। এই মহিলার হয়েছে কি, হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছে কেন? অল্পতেই মেজাজ দেখাচ্ছে।